আজকে 8ই মে আর এখন সময় হচ্ছে রাত্রি 9টা। আর এই সময় আমি দাঁড়িয়ে আছি নৈহাটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এখানে পিছনে আমার নৈহাটি লোকাল দাঁড়িয়ে আছে, এই যে নৈহাটি লোকাল। আমরা শিয়ালদা যাচ্ছি এখন। শিয়ালদা থেকে কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের বলবোই, তার আগে আরও একটা সম্পূর্ণ নতুন এপিসোডে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে। দিন চারেকে ছুটি পেয়ে বন্ধুদের সাথে আবার বেরিয়ে পড়েছিলাম একটা নতুন জায়গার উদ্দেশ্যে। আর এবারে গন্তব্য ছিল শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি, আর সেখান থেকে সান্দাকফু। এখন দাঁড়িয়ে আছি শিয়ালদার 12 নম্বর প্ল্যাটফর্মে, আর সামনে আমাদের ট্রেন পদাতিক এক্সপ্রেস ঢুকছে। এই যে ট্রেন ঢুকছে দেখাই। 12377 আপ আর 12378 ডাউন। শিয়ালদা নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস। আমাদের ট্রেন মানে পদাতিক এক্সপ্রেস এখন ঢুকে গেছে। আর এটা ছাড়ার টাইম হচ্ছে শিয়ালদা থেকে প্রত্যেক দিন রাত্রি 11টা 20-তে। এখন রয়েছি শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে, আর এইখানেই আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 12377 আপ শিয়ালদা নিউ আলিপুরদুয়ার এক্সপ্রেস, মানে এটার নাম হচ্ছে পদাতিক এক্সপ্রেস। আর এই ট্রেনে করেই আমরা যাচ্ছি এখন নিউ জলপাইগুড়ি। ওখান থেকে আমাদের ট্রিপ হচ্ছে, এবারের ট্রিপ হচ্ছে সান্দাকফু। আমরা সান্দাকফু যাচ্ছি 8 জন। অ্যাকচুয়ালি আমাদের 9 জনের টিম ছিল, কিন্তু দিব্যজ্যোতি ওর অফিসের একটা ইম্পর্টেন্ট কাজ এসে যাওয়ার শেষ মুহূর্তে ওর টিকিট ক্যান্সেল করতে হয়েছে আজকে দুপুরেই, যেটা খুবই দুঃখজনক ব্যাপার ওর কাছে তো বটেই, আমাদের সবার কাছে। কারণ আমরা যখনই ঘুরতে যাই বন্ধুবান্ধব একসাথে যাই, আর বুঝতেই পারছো যে একদম শেষ মুহূর্তে এসে টিকিট ক্যান্সেল করে দেওয়ার মানে যন্ত্রণাটা কী হতে পারে। তো দিব্যজ্যোতি, তোকে খুব মিস করবো। পুরো ট্রিপটাতে তুই আমাদের সঙ্গেই আছিস, এটাই মনে কর। যতটা পারবো এই ভিডিওর মাধ্যমে পুরো ট্রিপটা সবার জন্যই থাকবে, স্পেশালি এই ট্রিপটা পুরো দিব্যজ্যোতির জন্যই রইল। আমরা ট্রেনে বসে গেছি আর খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ট্রেন চালু হয়নি, ট্রেন তো 11টা 20 দেরি আছে। বাহ বাহ, জয়দার মধ্যে খুব খিদে পেয়েছে। আচ্ছা রিঙ্কি, কি এনেছিস এগুলো একটু বলতো। এটা চিকেন স্যালাড আছে, এটা মিক্স ভেজ, আর এখানে আছে চিকেন ভর্তা সাথে রুমালি রুটি। ওহো বাহ, এই সব এনেছে তনয় আর রিঙ্কি। মানে আজকে আমরা চিকেনে ভেসে যাব। সূর্যের এত খিদে পেয়েছে, ওয়েট করতে করতে একটু ফোন ঘেটে নিচ্ছে, বলতে পারছে না মুখে যে আমায় দাও আমায় দাও। দাঁড়ো সূর্য দাঁড়ো, তোমার দেওয়া মঞ্জুরও খিদে পেয়েছে। হ্যাঁ যেহেতু ট্রেন ছেড়েছিল রাত্রির 11টা 20-তে, তাই খাওয়া দাওয়া সেরে আর দেরি না করে আমরা সবাই যে যার মতো নির্দিষ্ট সিটে শুয়ে পড়েছিলাম। আর সকাল হতেই অপেক্ষা করছিলাম কখন পৌঁছবো নিউ জলপাইগুড়ি। আর আমাদের ট্রেন একদম অন টাইমে ছিল। শহরের কোলাহল থেকে যত সবুজের মধ্যে দিয়ে এগিয়ে চলেছিলাম নিউ জলপাইগুড়ির দিকে, তত যেন মনটা আরও বেশি ভালো হয়ে যাচ্ছিল। এই 4 দিন খুব মজা করব এটা ভেবেই। গুড মর্নিং অল। আজকের তারিখ হচ্ছে 9 মে 2025, আর আমরা এখন ট্রেনে। আমাদের ট্রেন এখন অন টাইম রয়েছে। ট্রেনের মধ্যে আমরা চা কফি সব খাওয়া দাওয়া করলাম। আর এই যে সবাই এখানে বসে আছে। একটু তাকালে তো না বাবলু, একটু তাকাও। আচ্ছা সূর্য, কি কেমন ঘুমালি একটু বল। ভালো ঘুমিয়েছি। কিরকম ভাবে? মিডিল বার্থে ছিল আর আমি আপারে ছিলাম। সূর্য এরকম একটা নটরাজ পোজ দিয়ে, কখনো ঝাঁসি রানী লক্ষ্মীবাই পোজ দিয়ে ঘুমিয়েছে। ভালো, বেশ ঘুমটা বেশ ঘুমোতে ভালো এটা। আর এখানে সব বাকিরা বসে আছে। দাদা সকাল সকাল চিড়ে খাচ্ছ? খাওয়া হয়ে গেছে চিড়ে। না খাচ্ছে তো। হ্যাঁ কই কই ওটা কই, ওটা এখন আছে এখানে। হ্যাঁ স্নেহার মা কাকিমা বানিয়েছে কি থেপলা। কই থেপলাটা দেখা একটু, কোথায়? ব্যাগে? ও ব্যাগে চলে গেছে, কিছুটা পেটে আর কিছুটা ব্যাগে। মঞ্জু বৌদি রিলস দেখছে সকাল সকাল। আর ওদিকে আমাদের ট্যুরের সেনাপতি
মানে ওই অনিল কাপুরের 7 দিনের নায়কের মতো 4 দিনের সেনাপতি। দিব্যজ্যোতি না যাওয়ার দায়িত্ব সে পড়ে গেছে, ফোন ঘাটছে, ড্রাইভার ফোন করবে। আর মনো আমি কালকে রাতের এক্সপিরিয়েন্স বল, মানে ট্রেনের রাতের এক্সপিরিয়েন্স। ভাই সারা রাত ধরে ট্রেনে লোক উঠছে আর নামছে, দরজা ধরাম করে খুলে যাচ্ছে আর বুক করে যাচ্ছে, আর ঘুমোতে দেয়নি। কতবার আমার বালিশ দিয়ে দিয়েছিল, 3 টাকা বালিশ দিয়েছিলাম বলে। হ্যাঁ হ্যাঁ, আমারও মানে বেশ ভালোই ঘুম হয়েছে, আমিও আরামসে ঘুমিয়েছি একদম আপারে গিয়ে। কিন্তু মাঝে মাঝে আমার ঘুম ভেঙে যাচ্ছিল সূর্যর নাক ডাকাতে, তো তারপর আবার ঘুম ভেঙে। সূর্য তুই যে নাক ডাকছিলি, তোর নাক ডাকাতে মাঝে মাঝে আমার ঘুম ভেঙে নাক ডাকি। মনো সূর্য ভালো নাক ডেকেছে, হোস করে নাক ডাকছিল, প্রমাণিত। ঠিক আছে, আমরা এখন এনজিপির দিকে যাচ্ছি। ট্রেন একদম অন টাইম রয়েছে, দেখা যাক কখন এনজিপি পৌঁছাতে পারি। তারপর ওখান থেকে আমাদের গাড়ি আছে মানেভঞ্জন যাওয়ার। এইভাবেই হাসি ঠাট্টা মজা আর গল্প করতে করতে আমরা এগিয়ে চলেছিলাম নিউ জলপাইগুড়ির দিকে। অনেক জায়গায় ঘুরে বেড়ালেও এই সান্দাকফু যাওয়া আমার জীবনে প্রথম। আর পশ্চিমবঙ্গে অবস্থিত পশ্চিমবঙ্গে সর্বোচ্চ শৃঙ্গে যাওয়ার লোভটা আর সামলাতে পারছিলাম না। আর এভাবেই দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। আমাদের মতো সবাই তখন নামার জন্য প্রায় প্রস্তুত। আর পাশের লাইনেই তখন দাঁড়িয়েছিল কামাখ্যা পুরী এক্সপ্রেস। এখন ঘড়িতে সময় হচ্ছে 9:05 আর আমরা এখন দাঁড়িয়ে আছি নিউ জলপাইগুড়ি স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে আমাদের ট্রেন মানে পদাতিক এক্সপ্রেস এসে পৌঁছেছে ঠিক সকাল 9টায়, মানে বিফোর টাইম এই ট্রেনে ঢুকিয়ে দিয়েছে। আমাদের ড্রাইভার বাইরে ওয়েট করছে, আমরা ওখান থেকে গাড়ি নেব, মানে আমাদের ড্রাইভার আছে দাঁড়িয়ে, ওখান থেকে গাড়ি করে আমরা যাব মানেভঞ্জন। তো আমরা এখন সেই বাইরের দিকে যাচ্ছি মানেভঞ্জন যাওয়ার জন্য। এই যে পুরো টিম আমাদের পুরো টিম চলেছে আগে। আর এখানে টেম্পারেচার এখন মানে আমাদের ওই কলকাতার মতোই, তবে হালকা 1 ডিগ্রি মনে হচ্ছে একটু কম লাগছে, কারণ সকালবেলা তো। কিন্তু রোদের তেজ কিন্তু ভালোই রয়েছে। এখন এনজিপি স্টেশনে থেকে বাইরে যাচ্ছি। এই এনজিপি স্টেশনে একটা অদ্ভুত মানে ভালো লাগা কাজ করে, সেটা হচ্ছে এখান থেকে মানে কত লোক কত জায়গায় আমরা বেড়াতে যাই। সত্যি মানে একটা অদ্ভুত ভালো লাগে। যতবারই এনজিপিতে আসি না কেন, সবার মনের মধ্যে একটা অন্যরকম ভালো লাগা উচ্ছ্বাস কাজ করে যে নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করবো, নতুন নতুন জায়গায় যাব। আর আমরা যে ট্রেনে এলাম পদাতিক এক্সপ্রেস, এখানেও বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় যাবেন, কথা বলতে বলতে আসছিলাম। তো সবার ডেস্টিনেশন কিন্তু আলাদা, কিন্তু এই এনজিপি থেকে কিন্তু সেই ডেস্টিনেশনগুলো চেঞ্জ হয়। তো তাই জন্য এনজিপি স্টেশন কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ স্টেশন আমাদের যারা ভ্রমণ পিপাসু মানুষ আছে তাদের জন্য। এনজিপিতে এবার এসে সব থেকে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এনজিপি প্ল্যাটফর্ম থেকে বাইরে যাওয়ার যে রাস্তাটা ছিল এটা পুরো ওপেন ছিল, আর প্রচুর রোদ এখানে লাগতো আর কি। রোদ হোক বৃষ্টি হোক সবসময় এখানটা ওপেন থাকতো। তো এখন দেখছো আমার পিছনে পুরো এটাই রাস্তাটা পুরো শেড দিয়ে দেওয়া হয়েছে, মানে কারোর কোনো অসুবিধা হবে না, গরমে হোক বা বৃষ্টি হোক যাই হোক না কেন হাঁটতে এখান থেকে কোনো অসুবিধা হবে না। পুরো রাস্তাটা এরকম শেড দেওয়া হয়েছে, এটা একটা খুব ভালো উদ্যোগ নেওয়া হয়েছে, দারুণ, মানে আমার তো ভীষণই ভালো লাগলো। আর একটা ইনফরমেশান দিয়ে দিই, যারা এনজিপি আসছেন, যারা ধরুন আপনাদের গাড়ি বুক নেই, তো এখান থেকে বুক করে অনেকে অনেক জায়গায় যাতায়াত করেন, অনেকের ম্যাক্সিমাম বুক থাকে না, তো এখান থেকে শেয়ার গাড়ি করে বা এখান থেকে গাড়ি পুরো বুক করে যান অনেক জায়গায়। তো তাদের একটা সমস্যা অনেকটা কম হয়েছে, কারণ গাড়ির রেট কখনো ফিক্স থাকে না, সিজনে বাড়ে কমে, প্লাস এক একজন এক এক রকম রেট নেয়। তো এখানে পশ্চিমবঙ্গ সরকারের থেকে যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে গাড়ি বুক করা যাবে, আর একটা কাউন্টারও বানানো হয়েছে, আপনাদের দেখাই। এই হচ্ছে সেই যাত্রী সাথী অ্যাপের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইনিশিয়েটিভ নিয়ে যাত্রী সাথী অ্যাপ, ওইটা ওখানে হচ্ছে বুকিং কাউন্টার, ক্যাব বুকিং পয়েন্ট বলে লেখা রয়েছে। আর এখানে ট্যুরিস্ট ইনফরমেশনের একটা কাউন্টারও করা রয়েছে, এখান থেকে আপনি কোনো ইনফরমেশন চাইলে পেতে পারেন, আর এদিক থেকে বুকিং হচ্ছে। আর এই জায়গাটাও পুরো জায়গাটাও এরকম শেড দিয়ে ঘেরা, এখানে দেখুন কত অসংখ্য যাত্রীরা
ওয়েট করছেন গাড়ির জন্য। আর বাইরে এরকম রোদ, কিন্তু এই জায়গাটা শেড, তার মানে এখানে ওয়েট করতে গেলেও এখন খুব ভালো একটা ব্যবস্থা। এই যাত্রী সাথীর মাধ্যমে ক্যাব বুক করে বিভিন্ন জায়গায় যাওয়া যাবে, আর ওয়েটও করা যাচ্ছে একদম সুন্দরভাবে। আর এখানে দেখুন সেই গাড়ি দাঁড়িয়ে আছে নানা জায়গায় যাওয়ার জন্য, শেয়ার গাড়ি, যেগুলো আপনাকে দর করে ঠিক করতে হয়। তো এই ইনিশিয়েটিভটা খুব ভালো হয়েছে, মানে এরকম এখান থেকে যারা যাবেন তো তাদের এটা খুব উপকারে লাগবে। আমার মনে হলো এটা আপনাদের জানা উচিত, তাই এটা দেখালাম। আর যাত্রী সাথী দিয়ে অ্যাপ দিয়ে যারা আর কি ক্যাব বুকিং করবেন যাওয়ার জন্য, তাদের জন্য আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি। যখন আপনি যে নাম্বার দিয়ে ক্যাবটা বুকিং করছেন সেই নাম্বারটা কিন্তু যাতে চালু আছে সেটা দেখে নেবেন, কারণ যখন আপনি ক্যাবটা বুকিং করবেন তারপর আপনাকে কাউন্টারে আসার পর ওনার কিন্তু ওটিপি চাইবেন, ওই নাম্বারে আপনার ওটিপি আসবে, ওটিপিটা কাউন্টারে প্রোভাইড করবেন, তারপরে কিন্তু আপনি এই মানে যে ক্যাবটা বুক করেছেন সেটা এখানে রেজিস্টার হবে, টাকা পে করবেন, তারপরে আপনি যেতে পারবেন। আমি কাউন্টারটা একদম সামনে থেকে একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে যাত্রী সাথী ক্যাব বুকিং পয়েন্টের কাউন্টার। এই যে এখানে সবাই দেখুন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আপনি গাড়ি বুক করলেই এখানে আপনাকে লাইন দিয়ে দাঁড়াতে হবে, তারপর আপনার কাছে ওটিপি আসবে, ওটিপিটা এই কাউন্টারে দেখাতে হবে বুকিং হয়েছে, তারপর আপনি এখান থেকে গাড়ি নিয়ে যেতে পারবেন। এটা হচ্ছে পুরো প্রসেসটা। তো খুব একটা সুন্দর প্রসেস, মানে ভালো করে পরপর প্রসেস ফলো করে যাওয়া আর কি, কোনো ভুলভাল কিছু হওয়ার চান্স একদমই নেই। তাই যে নাম্বারটা আপনার বুকিং করবেন সেই নাম্বারটা যেন অ্যাক্টিভ থাকে এটা মাথায় রাখবেন। এনজিপি থেকে ফাইনালি আমাদের যাত্রা শুরু হয়ে গেল, আর আমাদের সাথে রয়েছে আমাদের সারথি মানেভঞ্জন অব্দি, এই যে বিষ্ণু ভাই। আর এই যে আমাদের গাড়িতে সবাই কোনো মতে নিজেদেরকে ধরিয়ে নিয়েছে, সেট করে নিয়েছে। তার কারণ হচ্ছে সবাই হেভিওয়েট, আগে সামনে দুজন অ্যালাউ ছিল, এখন বর্তমান রুল অনুযায়ী গাড়ির সামনে দুজন বসতে দেবে না। তো বিষ্ণুভাই বললো চলুন পাহাড়ের উপরে গিয়ে একটু, যখন ট্রাফিক অত থাকবে না তখন সামনে দুজন বসিয়ে নেবো, এখন এখান দিয়ে যাওয়ার সময় একজনকেই থাকতে হবে। তো আমি একা সামনে বসেছি আর ওরা সব পিছনে আছে। তো আমাদের যাত্রা ফাইনালি মানেভঞ্জনের জন্য শুরু হয়ে গেল এনজিপি থেকে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 9:45। দেখা যাক রাস্তায় কতক্ষণ লাগে। রাস্তায় যেতে যেতে আমরা দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট করবো কোনো এক জায়গায়, তারপর আবার যাব মানেভঞ্জনের দিকে। তো জার্নি শুরু হয়ে গেল। এনজিপি থেকে গাড়ি যত এগোতে থাকে তত নজরে আসতে থাকে চা বাগান। দৃশ্যপটের ঘটতে থাকে এক আমূল পরিবর্তন। শহরের রোজকার কোলাহল ছেড়ে এক শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশে পাড়ি দিতে দিতে আমরা যেন হারিয়ে যাই এক অজানা পৃথিবীতে। এই পথ ধরে যেতে যেতে সেই গানটা আমাদের আজও মনে পড়ে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আসলে আমরা যারা শহুরে মানুষ তারা ছুটি পেলেই এই শহরের কোলাহল থেকে পালিয়ে আসতে চাই এই ঘন সবুজ মনোরম প্রকৃতির কোলে। আর প্রকৃতিও যেন আমাদের অভ্যর্থনা করতে দুহাত ভরে সবসময় তৈরি থাকে। আরও যত এগিয়ে যেতে থাকলাম তত ওয়েদারেরও পরিবর্তন ঘটতে থাকলো। রোদের তেজ কমে গিয়ে আকাশের তখন হালকা হালকা মুখ ভার, আর তাপমাত্রাও ধীরে ধীরে কমতে শুরু করেছে। না, এবার কোথাও দাঁড়িয়ে একটু ব্রেকফাস্টটা সেরে নিতেই হবে, কারণ খিদেটা বেশ জমিয়েই পেয়েছে। এনজেপি থেকে গাড়ি ছাড়ার পর এখন আমরা প্রথম দাঁড়িয়েছি টেম বলে একটা ছোট্ট গ্রামে, পাহাড়ি একটা গ্রাম। এখানে আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। এখন বেলা হচ্ছে 11:15 বাজে। ব্রেকফাস্ট সকালে তেমন কিছু করা হয়নি, ট্রেনে হালকা খাওয়া হয়েছিল, সেটাই পেটে ছিল বলে আমরা মাঝে আর দাঁড়াইনি, একদম এখানে এসে দাঁড়ালাম। এখানে ছোট্ট একটা গ্রামের মধ্যে একটা খাবারের দোকান আছে, এগ ম্যাগি খাচ্ছি এখন আমরা, সবাই অর্ডার দিয়ে দিয়েছি। এখান থেকে মানেভঞ্জন আরও 2 ঘন্টা মতো পাক্কা সময় লাগবে। আর এখান থেকেই ওয়েদার ঠান্ডা ঠান্ডা একটু হতে শুরু করেছে। আকাশে একদম ক্লিয়ার আছে সেটা বলবো না, মেঘ চলছে আবার ক্লিয়ারও হচ্ছে, এরকম একটা কুয়াশা মাখা একটা ওয়েদার রয়েছে। তোমাদের দেখাই একটু ওয়েদারটা। এই হচ্ছে
এখানকার বর্তমান ওয়েদার। আর এই ডেমে এই ছোট্ট খাবারের জায়গায় এখানে রান্না হচ্ছে কিচেনে, আর এখানে আমরা ওয়েট করছি, সবাই একটু গল্প করছে, খাওয়া দাওয়া হবে। ছোট্ট সুন্দর একটা রেস্টুরেন্ট। তো আমরা এগ ম্যাগি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিই, এরপর আবার মানেভঞ্জনের দিকে এগিয়ে যাব। দেখা যাক মানেভঞ্জন গিয়ে কখন পৌঁছাই, ওখান থেকে আবার গাড়ি চেঞ্জ করতে হবে। এসে গেছে আমাদের এগ ম্যাগি। এই হচ্ছে এগ ম্যাগি। বাহ, দেখতে তো ভালোই লাগছে, খেয়ে বলতে হবে কেমন। খেয়েছিস তোরা কেউ? ওকে, গরম গরম ম্যাগি, এগ ম্যাগি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিই। ভালোই লাগছে দেখে, মনে হচ্ছে খেতে ভালোই হবে। এখানে আমারটা রাখা রয়েছে, এক বাটি এরকম ম্যাগি। ব্রেকফাস্ট সেরে নিয়ে মানেভঞ্জনের দিকে যত এগিয়ে চলেছিলাম তত যেন মেঘের রাজ্যে হারিয়ে যাচ্ছিলাম, আর তাপমাত্রাও ধীরে ধীরে নিম্নগামী হওয়া শুরু করেছিল। এক যেন মায়াবী পরিবেশের মধ্যে দিয়ে আঁকা বাঁকা পথ ধরে আমাদের গাড়ি ছুটে চলেছিল আমাদের এবারের গন্তব্যের উদ্দেশ্যে, যেটা ছিল পশ্চিমবঙ্গের সর্বোচ্চ জায়গা বা সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফুর উদ্দেশ্যে। আর এই সান্দাকফু যাওয়ার পথেই আমাদের পার করতে হবে মিরিক, সাথে ভারত নেপালের সীমানা। এখন এসে পৌঁছে গেছি মিরিক পেরিয়ে, গোপালধারা টি এস্টেট পেরিয়ে সীমানা ভিউ পয়েন্টে। এটা হচ্ছে ভারত আর নেপালের বর্ডার। তো সীমানা ভিউ পয়েন্টে এসে তোমরা দেখতে পাচ্ছ পিছনের ওয়েদারটা দেখো, একদমই ডাল, মানে প্রচুর মেঘ, কিন্তু ঠান্ডাও তেমনি আসে, আমাদের অতটা লাগছে না, মানে প্রচুর হাওয়া দিচ্ছে। আর ওয়েদারটা এই পুরো দেখো, পুরো মেঘ। এই পিছনে হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট, কিন্তু ভিউ পয়েন্টে কিচ্ছু দেখা যাচ্ছে না, কারণ পুরো আকাশটাই এরকম হয়ে রয়েছে, একদম ডাল। আর ঠান্ডা মোটামুটি এখানে এই 13-14 মতো হবে। তোমাদের পুরো ভিউটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট, কিন্তু মেঘ থাকার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। আর রাস্তার এদিকেরটা একটু তোমায় দেখিয়ে দিই। আশেপাশে তেমন কোনো ভিউ না পাওয়া গেলেও এই মে মাসে কিন্তু ট্যুরিস্টের সংখ্যা অনেকই ছিল। আর এরকম একটা কল্পনার স্বর্গরাজ্যে হারিয়ে যেতে যেতে আমরাও অপেক্ষা করছিলাম কখন মানেভঞ্জন গিয়ে পৌঁছাবো। আর এই সময় গাছে ফুলের বাহার দেখতে দেখতে মন যেন অন্যরকম এক ভালো লাগার জায়গায় পৌঁছে যাচ্ছিল। এখান থেকে মানেভঞ্জন ছিল আর 2.9 কিলোমিটার, আর সান্দাকফু এখান থেকে দূরত্ব হচ্ছে প্রায় 45 থেকে 46 কিলোমিটার মতো। এখন এসে পৌঁছে গেছি মানেভঞ্জন। আর মানেভঞ্জনে পারমিট করে এখান থেকে আলাদা গাড়ি করে উপরে যেতে হবে। মানেভঞ্জন থেকে পারমিট করানোর জন্য এখানে কাউন্টার আছে। কাউন্টারে সবার অরিজিনাল তো দেখলো, আর সবার কিন্তু আইডি কার্ডের জেরক্স লাগবে, মানে অরিজিনাল শো করবে এবং আইডি কার্ডের জেরক্স নিয়ে তারপর এখান থেকে পারমিট দেওয়া হবে উপরে ওঠার জন্য। এই হচ্ছে মানেভঞ্জনের সিঙ্গালীলা ল্যান্ড রোভার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অফিস। এখান থেকেই সমস্ত গাড়ি বুক করা হয় যেগুলো উপরে যায়, ল্যান্ড রোভার আর বোলেরো। এখানে এই যে কাউন্টার, অরিজিনাল এখানেই দেখাতে হবে আইডি কার্ডের, আর এখানেই জেরক্স জমা দিতে হবে। আর এই যে উল্টো দিকে এরকম দোকান আছে, আপনারা যদি জেরক্স সাথে নাও আনেন, এখানে অনেক দোকান আছে পরপর, সব দোকানেই জেরক্স আছে মোটামুটি, তো জিজ্ঞেস করে করিয়ে নিতে পারেন। করিয়ে এই যে কাউন্টার রয়েছে, এই কাউন্টারে কিন্তু জমা দিতে হবে, তবে আপনাকে উপরে ওঠার পারমিশন দেবে। আগে এই মানেভঞ্জন থেকে শুধুমাত্র ল্যান্ড রোভার করেই উপরে যাওয়া যেত সান্দাকফুতে, কিন্তু পরবর্তীকালে পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে এখানে বোলেরোও চালু করা হয়েছে, যেটা এখন উপর অবধি যায়। আর এই ছাড়াও এখানে কিন্তু সান্দাকফু যেতে গেলে অন্যতম উপায় হলো ট্রেক করে যাওয়া। কাউন্টারে আইডি কার্ড জমা দেওয়ার পর এরকম টাকাও জমা নিল, নিয়ে এইরকম একটা রিসিপ্ট দিয়েছে, দুটো গাড়ির নাম্বার আমাদের লেখা আছে, অ্যামাউন্ট লেখা আছে। আর এরপর এইখানে সবার জেরক্সগুলো এখানে রয়েছে, আর পার গাড়ি একটা করে এরকম ফর্ম ভরতে হচ্ছে। প্রত্যেক ইন্ডিভিজুয়ালের না, প্রত্যেক গাড়ির একটা করে ফর্ম ভরতে হয়। ট্যুরিস্ট
এন্ট্রি ফর্ম, এখানে নাম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, এমার্জেন্সি নাম্বার, কান্ট্রি, রিলিজন, মানে যেসব তথ্য আর কি লাগে সেই তথ্যগুলো ভরতে হবে। নিচে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার মানে ট্যুরিস্টের সিগনেচার লাগবে। এই মানেভঞ্জন থেকে সান্দাকফু যাওয়ার ডিস্টেন্স হচ্ছে 32 কিলোমিটার, আর যেতে সময় লাগে প্রায় 3.5 থেকে 4 ঘন্টা মতো। এতটা সময় লাগার একটাই কারণ, উপরে যত যাবেন রাস্তা কিন্তু ততটাই খারাপ আর বিপজ্জনক হতে থাকবে, তাই খুব সাবধানে গাড়ি চালাতে হয় বলেই এত সময় লাগে। এই মানেভঞ্জন থেকে সান্দাকফু যাওয়ার গাড়ির রেড চার্টটা আমি আপনাদের সুবিধার্থে স্ক্রিনে দিয়ে দিলাম। আর এই মানেভঞ্জনকেই এই জন্য বলা হয় সান্দাকফুর প্রবেশদ্বার। মানেভঞ্জন থেকে ছেড়ে দিয়েছিল আমাদের বোলেরো, আর আমাদের দুখানা বোলেরো এই 3 দিন আমাদের সাথে থাকবে সান্দাকফুর জগতে। আর যত মানেভঞ্জন থেকে সান্দাকফুর দিকে আমরা এগোতে শুরু করলাম, তত যেন মেঘেদের রাজ্যে বসবাস করাও শুরু হয়ে গেল এই 3 দিনের জন্য। দুহাত দূরে কিছুই যেন দেখা যাচ্ছে না, এক অদ্ভুত ঘন মেঘ আর কুয়াশায় ঘেরা রাস্তার বুক চিরে আমরা এগিয়ে যেতে থাকলাম সান্দাকফুর উদ্দেশ্যে। সান্দাকফু যাওয়ার পথে আমাদের অনেকগুলো জায়গা পেরোতে হয়, যেমন মেঘমা, চিত্রে, এরকম এক একটা গ্রাম পেরিয়ে তবেই আমরা পৌঁছে যাব আমাদের আজকের গন্তব্য টুমলিংয়ে। আর ধীরে ধীরে আমরা টুমলিংয়ের কাছাকাছি প্রায় পৌঁছেই গেছি। ওই যে দূরে যে আঁকা বাঁকা পথটা উপরের দিকে উঠে গেছে দেখা যাচ্ছে, ঠিক ওই জায়গাটাতেই অবস্থিত টুমলিং। এই টুমলিং থেকেও আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘার এক অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2970 মিটার উপরে অবস্থিত একটি ছোট্ট জায়গার নাম হলো টুমলিং। টুমলিংয়ের বিষয়ে আরও একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি, শুনলে অবাক হবেন, টুমলিংয়ের জনসংখ্যা হচ্ছে মাত্র 15 জন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, টুমলিংয়ের মোট জনসংখ্যা কিন্তু এতটাই কম। টুমলিংয়ে পৌঁছে মেঘ আর রোদ্দুরের লুকোচুরি খেলা দেখতে দেখতে এক অদ্ভুত মায়াময় পরিবেশে যেন হারিয়ে যাচ্ছিলাম। আর আমাদের অভ্যর্থনা জানাতে তৈরি ছিল দূরে কাঞ্চনজঙ্ঘা আর তার মাঝখানে দুহাত ভরা সবুজ পাহাড়। এসে পৌঁছে গেছি টুমলিংয়ে। এখন সময় হচ্ছে 4:15, আর এখন টেম্পারেচার এখানে মোটামুটি 13 ডিগ্রি সেন্টিগ্রেড যা মোবাইলে দেখলাম। আর এটা হচ্ছে আমাদের হোমস্টে, গ্রিন হিল হোমস্টে, যেখানে আমাদের আজকে রাত্রিবাস আছে। এখানে এখন আমরা লাঞ্চ করব, আমাদের জন্য লাঞ্চ রেডি আছে। লাঞ্চ করে একটু আশপাশটা ঘুরে দেখবো, এখান থেকে ওদিকে আর এদিকে খুব ভালো ভিউ পাওয়া যায়। একটু উপর দিকে যাব। আর ওয়েদারের যেটা মেন কথা যেটা বলে রাখি, সেটা হচ্ছে কখন হট করে মেঘ চলে আসছে আবার পরক্ষণে রোদ্দুর দেখা দিচ্ছে, মানে একটা অদ্ভুত ওয়েদার। তো সেটার সঙ্গে খাপ খায় থাকতে হচ্ছে। ঠান্ডা ভালোই আছে, হাওয়াও দিচ্ছে খুব। এটা পরে এসছি, এখন জ্যাকেটটা পরবো খেয়ে দিয়ে নিয়ে। অনেকে ভাববে হয়তো ঠান্ডা তেমন নেই বলে এটা পরে, না, ঠান্ডা খুবই আছে। আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য এলাম। আর এই উপরে যে ভিউটা দেখা যাচ্ছে, ওখানে এখন রোদ পড়ছে, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু পুরো ছায়া, কারণ ওখান দিয়ে পুরো মেঘ যাচ্ছে। তো এটাই হচ্ছে এই জায়গাটার বৈশিষ্ট্য। টুমলিং খুব ভালো সুন্দর একটা ভিউ পয়েন্টে আমরা দাঁড়িয়েছিলাম একটু আগে। আবার আমরা খেয়ে একটু বেরোবো আশপাশটা। আর এখান থেকেও একটা চারদিকে একটা দারুণ ভিউয়ের জায়গা আছে। এখানে যদি আসো কখনো, তাহলে এই হোমস্টেটা থাকতে পারো। হোমস্টেটা এমনি ভালো খুবই, তবে একটা যেটা সমস্যা সেটা আমি বলে দিই, সেটা হচ্ছে হোমস্টের মধ্যে বাথরুমে কিন্তু কোনো গিজারের ব্যবস্থা নেই। এবার অনেকে ভাববে গিজার নেই তাহলে গরম জল, হ্যাঁ গরম জল ওনারা প্রোভাইড করে। সেটা হচ্ছে সকালে স্নানের সময় খালি কিন্তু গরম জল প্রোভাইড করবে, বাকি সমস্ত সময় কিন্তু
ঠান্ডা জল, মানে আমরা এখন হাত ধুলাম, হাত রীতিমতো কনকন করছে, একদম ঠান্ডা, একদম পুরো জল। তো এটাই বলার। আর এই হোমস্টেটা দেখে নাও, এখন ওদিকেও রেনোভেশনের কাজ চলছে কিছুটা। হোমস্টেতে ঢুকে উপরে উঠে এসে আমাদের 3টে রুম, এই একটা 203 নাম্বার, এদিকে 204, আর এদিকে হচ্ছে 206, 3টে। তো আমি থাকছি 206। রুমটার ভিতরটা একটু দেখিয়ে দিই। এই যে বেড রাখা, এখানে একটা বেড, সিঙ্গেল বেড, এখানে একটা সিঙ্গেল বেড, আর এইখানে একটা সিঙ্গেল বেড। এদিকে একটা টেবিল রয়েছে, 2টো চেয়ার রাখা, আর এখানে হচ্ছে বাথরুম। একটু নিচে বসতে হবে আর কি, তো ম্যানেজেবল। আর এটা হচ্ছে বেসিন রয়েছে এখানে একটা, আর এদিকে একটা টেবিল, জুতো রাখার জায়গা রয়েছে, সুন্দর। আর আমাদের আরো 2টো রুম রয়েছে। এই ঘরটা থেকে ভিউ নেই, কিন্তু এই যে ঘরটা যাচ্ছি এটা আমাদের আরেকটা রুম। এখান থেকে কিন্তু এখানেও সিঙ্গেল সিঙ্গেল বেড আছে, আর এখান থেকে কিন্তু ভিউ রুম আছে। মানে এখন বাইরের ওয়েদার খারাপ, তাই ভিউ পাওয়া যাচ্ছে না, কিন্তু এখান থেকে ভিউ দেখা যায়। আর এই দিকে একটা বড় সাইজের জানলা আছে, এখান থেকেও কিন্তু যথেষ্ট ভালো ভিউ পাওয়া যাচ্ছে। এই হচ্ছে আমাদের এখনকার লাঞ্চ। ভাত, মুসুর ডাল, একটা সবজি রয়েছে কপি দিয়ে, স্যালাড, লঙ্কা, পাঁপড়, আর ভাতের মধ্যে ঘিও দিয়েছে। আর এইখানে রয়েছে ডিমের কারি। তো এটাই হচ্ছে আমাদের এখনকার লাঞ্চ। জয়দা, রান্না কেমন? খুবই ভালো, দারুণ না? আমার তো দারুণ। এরকম রান্না অনেক সত্যি ভালো। হ্যাঁ, খুব ভালো। কেমন রান্না কেমন লাগছে? খুব ভালো, আচারগুলো তো হেভি লাগছে। হ্যাঁ, আচারগুলো, এই একটা পাঁচমিশালি আচার আছে, আর একটা তেঁতুলের আচার আছে। রান্না সত্যি দারুণ হয়েছে খেতে, তৃপ্তি। এটা হচ্ছে খাওয়ার জায়গা। খাওয়া দাওয়া তো হয়ে গেল। এই বেসিনটা কিন্তু বেশ ইউনিক। এই হচ্ছে বেসিন। বেসিনটা কলটা খোলো, ওই হেভি হেভি, সেরা লাগছে কিন্তু। জল কিন্তু কেমন মারাত্মক ঠান্ডা। এখন দাঁড়িয়ে আছি টুমলিংয়ে। এখন সময় হচ্ছে বিকেলবেলা 5:45, কিন্তু এখনো যথেষ্ট আলো রয়েছে। ওই হচ্ছে আমাদের হোমস্টে যেখানে আমরা রয়েছি, গ্রিন হিল হোমস্টে। আর ওই হোমস্টের এই পাশ দিয়ে রাস্তা আছে উপরে ওঠার, ওখান দিয়ে উঠে এসে এখানে একটা বৌদ্ধ এরকম স্তূপ রয়েছে। আর এই দিকে হচ্ছে এই রকম ভিউ, এই রাস্তা চলে গেছে, এই হচ্ছে ভিউটা দারুণ। আর এখানে এই যে প্রেয়ারের ফ্ল্যাগগুলো রয়েছে, ওই নিচেও আর একটা হোমস্টে। এটা অসাধারণ ভিউ। ঠান্ডা ভালোই আছে, জ্যাকেট পরলাম, মানে না হলে পারা যাচ্ছে না। এখন ভালোই ঠান্ডা পড়ে গেছে, মানে সূর্যটা যেই ডুবলো ঠান্ডার মাত্রাটা বেড়ে গেল, যেটা হয় পাহাড়ে আর কি। তবে একটা জিনিস বেশ ভালো লাগলো, সেটা হচ্ছে সূর্য ডুবে যাওয়ার পরেও যথেষ্ট আলো রয়েছে এখনো। আর এইদিকে চাঁদ দেখা যাচ্ছে আবার। আর সামনে আমি যাচ্ছি, তোমাদের দেখাই, ওখানে আমাদের হোমস্টের পাশ দিয়ে যেখান দিয়ে এলাম, ওই রাস্তাটা, ওখান থেকে একটা ভিউ আছে, সেদিকে আমি যাচ্ছি। এইখান থেকে আর একটা ভিউ আছে, তোমাদের দেখাই। এই যে আমাদের হোমস্টের পাশ দিয়ে রাস্তা, এখান দিয়ে আসা যাচ্ছে। আর এইখান থেকে এইরকম একটা ভিউ। আর এইদিকে দেখো চাঁদ দেখা যাচ্ছে আকাশে।
ওটা দারুণ জায়গা। আর এই যে সেই বৌদ্ধ স্তূপাটা। এসে গেছে আমাদের ইভিনিং স্ন্যাক্স, ভেজ পকোড়া আর সাথে সস। ভেজ পকোড়া তো, যেটা নামই ভেজ পকোড়া, অ্যাকচুয়ালি এটা অনিয়ন পকোড়া। মানে অনিয়নকে অনেকে ভেজ বলে তো, পেঁয়াজ তো অনেকে ফল হিসেবে ধরে। বাহ, দেখি দেখি আরেকবার খাইয়ে দিচ্ছ। বাহ বাহ বাহ, বাহ। এ কেমন খেতে, কি দিয়ে? শুধু পেঁয়াজ, মানে পেঁয়াজি আর কি, যেটা একদম পেঁয়াজি। আমাকে খাইয়ে দিচ্ছিস তুই? ইভিনিং স্ন্যাক্স খেয়ে রুমে গিয়ে দেদার জমেছিল সান্ধ্য আড্ডা। কিন্তু এই পাহাড়ে যেমন ঝুপ করে সন্ধে নামে, তেমনই খুব তাড়াতাড়ি সেরে নিতে হয় এখানকার ডিনার। আমরাও চলে এলাম ডিনার করতে। আমরা চলে এসেছি এখন আমাদের ডিনার করতে। আর এইখানে এখন টেম্পারেচার চলছে, এই যে পারদ, 10 ডিগ্রি। 10 ডিগ্রি টেম্পারেচার রয়েছে এখানে। আর গরম গরম ডিনার রেডি। আমাদের ডিনারে রয়েছে ভাত, ডাল, মানে যে ভাত খাবে ভাত, ডাল খাবে ডাল, রুটি, তরকারি, আর এইখানে রয়েছে চিকেন। মানে এমন না যে ভাত নিলে রুটি নেওয়া যাবে না, তো আমি দুটোই নিয়েছি অল্প অল্প করে, টেস্ট করে দেখি কেমন হয়েছে। সবাই খাওয়া মোটামুটি শুরু করে দিয়েছে। বিনসের তরকারিটা খুব সুন্দর হয়েছে রুটির সাথে। কোনটা? বিনসের তরকারিটা? তরকারিটা রুটির সাথে খুব সুন্দর লাগে। আর রুটিটাও ঠিক রুটি নয়, ঠিক আমাদের নানের মতন একদম স্পঞ্জি, ফ্লাফি স্পঞ্জি। হ্যাঁ, রুটিটা হাত দিয়ে মানে মনে হলো এটা কি দিয়ে বানানো? দুধ রুটিটা মাখার সময় দুধ অ্যাপ্লাই করো। তাতে কি হয়, নরম হয়? দুধ, এটা অ্যাকচুয়ালি ময়দার রুটি। ময়দা রুটি দুধ দিয়ে মেখেছে এটা? ময়দায় দুধ দিয়েছে। আচ্ছা, হ্যাঁ রুটিটা বেশ নরম, মানে একদম খুব সুন্দর। তো খেয়ে নি, দেখি কেমন লাগলো এই এপিসোড তা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করোনি চটপট সাবস্ক্রাইব করে ফেলো আমার এই চ্যানেল। খুব তাড়াতাড়ি ফিরে আসছি টুমলিং থেকে সান্দাকফু যাওয়ার এবং সান্দাকফুতে থাকার অভিজ্ঞতা নিয়ে। সঙ্গে থাকো, দেখতে থাকো।